রেলের প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, দুই প্রজেক্টেই অপ্রয়োজনীয় খরচ ৭,৫০০ কোটি টাকা। সাবেক মন্ত্রী, আমলা ও ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাৎ। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে। কিছুক্ষণের মধ্যেই ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গুরুত্ব পাবে শ্রম বাজার ও অর্থনীতি। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী নদীর বাঁধে ভাঙন। ঝিনাইগাতির ৪ ইউনিয়নে অর্ধশত গ্রাম প্লাবিত। এই বৃষ্টিপাতে বর্ষার বিদায়। যেহেতু এই সময় বেশি বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার পরবর্তী ড্রাই কন্ডিশন চলে যাবে এবং ডিসেম্বরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার। হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি। অনুসন্ধানে নেমেছে দুদক। লক্ষ লক্ষ কোটি টাকা আরো ব্ল্যাক মানি রয়ে গেছে। যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। রেলওয়েতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৯টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনো ২৯টির কাজ চলমান। এর মধ্যে ২টি প্রকল্পই অপ্রয়োজনীয় খরচ প্রায় ৭,৫০০ কোটি টাকা। সচিব জানিয়েছেন, গত ১৫ বছর রেলের সব প্রকল্পে প্রয়োজন ছাড়া ব্যয় করা হয়েছে। এগুলোর মধ্যে দোহাজারী, কক্সবাজার এবং পদ্মা রেল সংযোগ প্রকল্পে অতিরিক্ত ব্যয় হ্রাসের সিদ্ধান্ত হয়েছে। খরচ কমাতে সংশোধন হচ্ছে চলমান বাকি ২৭ প্রকল্প। মন্ত্রী, আমলা ও ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাৎ করতেই অস্বাভাবিক খরচ করা হয়েছে মনে করছে মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের প্রথম ব্যয় প্রস্তাব ছিল ১৮০০ কোটি টাকা। শেষ পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে এর খরচ দাঁড়ায় ১৮,০০০ কোটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি পর্যালোচনা করেছে রেল মন্ত্রণালয়। পেয়েছে অপ্রয়োজনীয় ৬,৬০০ কোটি টাকা ব্যয়ের তথ্য। শেষ পর্যায়ে এসে প্রকল্পের অনেকগুলো কাজ যেগুলো আর করা যাচ্ছে না, সেগুলোকে আমরা এবং যেখানে যেখানে অপ্রয়োজনীয় অংশ মনে হয়েছে সেগুলিকে আমরা কাটছাট করে এটিকে ৬,৬০০ কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেছি। এটি ইতিমধ্যেই প্রস্তাব মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পর্যালোচনায়ও ধরা পড়েছে একই চিত্র। সিদ্ধান্ত হয়েছে চলমান প্রকল্পটি থেকে ৬০০ কোটি টাকা খরচ কমানোর। ভাঙ্গা স্টেশনটাকে যেভাবে আমরা কনস্ট্রাকশন হচ্ছে, এখন ওইটা আন্ডার কনস্ট্রাকশন, এটি যে কেউ বুঝতে পারবে যে এখানে এত বিশাল কর্মযজ্ঞ। আসলে এটি রেল অপারেশন এবং রেলের বাণিজ্যিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। পদ্মা রেল লিঙ্কেও আমরা ইতিমধ্যে ৬০০ কোটি টাকা আমরা হ্রাস করার মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। এই প্রকল্প থেকে আরও ১,০০০ কোটি টাকার উপরে আমরা এইখান থেকে আমরা সাশ্রয় করতে পারবো। মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা অর্থ আত্মসাৎ করতে অস্বাভাবিক খরচ বাড়িয়েছেন বলে মনে করে মন্ত্রণালয়। এখন পর্যালোচনা হচ্ছে চলমান আরও ২৭টি প্রকল্প। এগুলো সংশোধন করে কমানো হবে অপ্রয়োজনীয় ব্যয়। সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের চলমান আছে ২৯টা প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টেই এরকম অতিরিক্ত ব্যয় রয়েছে এবং সেখান থেকে আমরা হ্রাস করতে পারবো। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি মেসেজ তো দেওয়াই হয়েছে যে প্রকল্পে কোনো অপ্রয়োজনীয় কোনো ব্যয় কোনো অবস্থাতেই করা যাবে না এবং প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করে দেখতে বলা হয়েছে। রেলের বিভিন্ন প্রকল্পের কাজ পেত নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়টিও খতিয়ে দেখছে মন্ত্রণালয় ও দুদক। একটা প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সেটা যদি অবৈধভাবে বা যেটা যদি রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ব্যবহার করে থাকে, সেটা প্রয়োজনীয় সরকারিভাবে এটা তদন্ত হতে পারে বা দেখা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন তারাও দেখতে পারে। এরকম কিছু অভিযোগ দুর্নীতি দমন কমিশনেও পেন্ডিং আছে
সেখানেও আমরা কথা বলেছি এবং আমাদের অফিসারদের সাথেও আমি সভা করে যেটা জেনেছি যে ওখান থেকে টাইম টু টাইম আমাদের কাছে যেসব তথ্যাবলী এবং রেকর্ডপত্র চাওয়া হয় আমরা সেগুলোকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। রেল মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ৯৯টি প্রকল্পেই অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর দেশটির কোনো সরকার প্রধানের এটি প্রথম বাংলাদেশ সফর। দুপুর ২:৩০টার দিকে ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফরে আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংক্ষিপ্ত হলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ। রাজনীতি, অর্থনীতি ও শ্রম বাজার সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম। এর পরপরই হবে যৌথ সংবাদ সম্মেলন। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যার মধ্যে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ছাড়ার কথা রয়েছে। সবশেষ ২০১৩ সালের নভেম্বরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধের ৪টি স্থান ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। সোমেশ্বরের পানি উপচেও তলিয়েছে নিম্নাঞ্চল। স্থানীয়রা জানায়, বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার থেকে মহারশী ও সোমেশ্বরের পানি বাড়ছিল। ভোরের দিকে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়। ঝিনাইগাতী সদরসহ ৪ ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ আমন ক্ষেত। এছাড়া নেত্রকোনার উদ্বাখালী নদীর পানি বেড়েও কমলাকান্দার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও করে না। পূর্বাচটা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন পর্যন্ত আসে নাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, নতুনভাবে কি আর কোনো এলাকা প্লাবিত হয়েছে? এখন কি অবস্থা দেখছেন? আপনি জানেন আসলে সকাল থেকেই কিন্তু মহারশী নদীর 4টি পয়েন্টে কিন্তু বাঁধ ভেঙে ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে শেরপুরের যে উপজেলা শত গ্রাম পানির গতি কিন্তু এখনো কমেনি। পানি কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে এবং আমি যেটুকু জেনেছি যে সেখানে বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে যেটি বলেছেন যে তার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, কৃষি অফিস, এখানে সাব রেজিস্ট্রার অফিস, বিভিন্ন মসজিদ, আজকে শুক্রবার অনেক মসজিদে পানি থাকার কারণে কিন্তু সেখানে জামাতটিও পড়তে পারেনি। আরেকটি বিষয় বলে পানিগুলো প্রবেশ করেছে এবং প্রতি বছর কিন্তু এই মহারশী নদীর এই দুর্বল বাজার কারণে এই ঝিনাইগাতীবাসীর অবর্ণনীয় দুর্যোগের মধ্যে পড়ে। আরেকটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত কৃষি অফিস যতটুকু আমাকে জানিয়েছে যে ৪,২০০ হেক্টর আমনের জানিয়েছে যে ৪,২০০ হেক্টর আমনের ফসল কিন্তু ১০০ হেক্টর সবজির আবাদও কিন্তু পানির নিচে চলে গেছে এবং এই বৃষ্টি বন্যা টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মহারশী নদী এবং সোমেশ্বরী দুটি নদীতে কিন্তু পানি গতকাল থেকে বাড়তে শুরু করে এবং আজকে সকাল ৫টায় কিন্তু সেই পানির ভয়াবহতা অনেকটা এবারে যা বন্যা নিয়ন্ত্রণ কিন্তু সেই পানির ভয়াবহতা অনেকটা এবারে যা অংশ দিয়ে অনেকটি প্রবেশ করে এই ঝিনাইগাতী উপজেলার যে তার ২ শতাধিক দোকানে কিছু পানি চলে গেছে, তার দোকানে কিন্তু পানি চলে গেছে। উজ্জ্বল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানীতেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন এই মুহূর্তে বাংলা মোটর এলাকায়। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, সকাল থেকে তো কম বেশি বৃষ্টি হচ্ছে, রাজধানীর রাস্তাঘাটের এখন কি অবস্থা? আপনি বাংলা মোটর এলাকায় আছেন, সেখানে কি অবস্থা জানাবেন।
সোহার, মূলত বৃষ্টি গত দুদিন ধরেই হচ্ছে এবং বৃষ্টি হলে যেটি হয় এই এলাকার কথা যদি বলি, বিশেষ করে কাঁঠালবাগান, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, এই এলাকার মানুষজন আসলে বেশ আতঙ্কের মধ্যেই থাকেন, কারণ সামান্য বৃষ্টিতেই এই এলাকার মধ্যে পানি জমে যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি মুষলধারে বৃষ্টি হয় সেক্ষেত্রে হাঁটু সমান পর্যন্ত পানি আসলে জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি মূলত আতঙ্কের কারণ। এবং আজকে যেটি হয়েছে, গত দুদিন ধরে যেরকম থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আজও সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু নামাজের ঠিক আগে আগে বা নামাজের শুরুর সময়টায় আসলে যেভাবে বৃষ্টিটা হয়েছে সেতে যারা নামাজের জন্য বের হয়েছেন তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি আশেপাশের যে ছোট ছোট গলিগুলো রয়েছে, বিশেষ করে এলিফ্যান্ট রোড, কাঁঠালবাগানের ঢাল, এই জায়গাগুলোতে আসলে সামান্য পানিও জমে গেছে, অর্থাৎ জলাবদ্ধতা ওইভাবে বলা যায় না, জলজট তৈরি হয়েছে। এবং এই যে এখনও যেভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাতে নামাজ শেষে যারা মানুষজন এখন বের হয়েছেন তাদেরকে আসলে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে যেভাবে বৃষ্টিপাত গত দুদিন ধরে চলছে, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন, যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত আরও 2-1 দিন চলতে পারে। এবং এটি বলা যায় যে এই বর্ষার, অর্থাৎ বর্ষার যে মৌসুম, এই বর্ষার মৌসুমের শেষ বৃষ্টিপাত হতে পারে। সোহার। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা সংবাদের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এই বিষয়ে আমরা আরও জানতে, দেশটির কোনো সরকার প্রধানের এইটি বাংলাদেশের প্রথম সফর। আর দুপুর 2:30টার দিকে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসার কথা ছিল তার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফর এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংক্ষিপ্ত হলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে সংবর্ধনা জানানো হয়েছে, গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গার্ড অব অনার প্রদান শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমেছেন। দর্শক, দেশে এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমরা তখন সরাসরি সে খবর জানাচ্ছিলাম। চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্যে দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। বৃষ্টির সঙ্গে সারা দেশে বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিনের মধ্যেই শীতের আমেজ শুরু হবে, তবে শীতের প্রকোপ থাকবে না। গত কয়েক বছরের ধারাবাহিকতায় কুয়াশা বেশি পড়বে। শাকিল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আষাঢ় শ্রাবণের বৃষ্টির ঘাটতি পুষিয়ে দিচ্ছে শরতের টানা বর্ষণ। তাই তো মধ্য আশ্বিনে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টি পড়ছে থেমে থেমে।
সঙ্গে কানে তালা লাগানো বজ্রপাত। শোনা গেছে মৃত্যুর খবরও। দেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইলে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের বর্ষা মৌসুমের। আমি আরো 3-4 দিন কন্টিনিউ করবে, তারপরে আপনার পশ্চিম অঞ্চল থেকে মৌসুমী বিদায় নেওয়া শুরু করবে এবং এই মাসে 15 তারিখের ভিতরে মোটামুটি মৌসুমী বিদায় নেবে এবং বৃষ্টিও চলে যাবে। খনার বচন বলে অনুবর্ষায় দুনো শীত, অর্থাৎ যে বছর বৃষ্টি বেশি সে বছর শীত কম। আবহাওয়া বিজ্ঞানও বলছে একই কথা, যদিও গেল কয়েক বছর ধরেই কমে এসেছে শীতের প্রকোপ। শুধু কুয়াশার প্রকোপ সূর্যের আলো বাধাগ্রস্ত করবে, তাই তাপমাত্রা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডিসেম্বরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এবং সেক্ষেত্রে যেটা হবে জানুয়ারি যায় আপনার শীতটা পড়বে, তবে যেটা হবে ডেন্স ফগের কারণে দিনে তাপমাত্রা অনেক কমে যাবে ওই সময়। অর্থাৎ শীতকালে তুলনামূলকভাবে কম শীত পড়ার সম্ভাবনা এবারও রয়েছে। জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশের কৃষি ব্যবস্থা। শীতকাল সবজির মৌসুম, সে সময় বৃষ্টি বা কুয়াশা দুটোই সবজি উৎপাদনের জন্য ক্ষতিকর। আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরের মতো এবছর শীতেও কুয়াশার প্রকোপ বাড়তে পারে। এতে করে শীতকালীন সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। গত বছর শীতেও নিম্নচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি ক্ষতিগ্রস্ত করেছিল আলু উৎপাদন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে। বিকেলে তাকে আদালতে তোলা হতে পারে। 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সাধন চন্দ্র মজুমদারকে একাধিক মামলা দেয়া হয়। খাদ্য ব্যবসায়ী হলেও তাকে খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তার সময় সিন্ডিকেটের মাধ্যমে ধান, চাল, গমের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায়। এদিকে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 7 দিনের রিমান্ড আবেদন করে আজই তাকে আদালতে তোলা হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় গত রাত 1টার দিকে কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। 2019 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয় তাকে। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে রাজধানীর একটি বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। 2015 সাল থেকে টানা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মিলন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনার কাছে জানতে চাই, সাধন চন্দ্র মজুমদার সহ আরো যারা গ্রেফতারকৃত আছেন তাদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? সবশেষ তথ্য জানাবেন। সোহার, তাদেরকে আদালতে আনা হয়েছে। আদালতের যে গারদখানায়, সেই গারদখানায় তাদের রাখা হয়েছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, আদালত ছুটির দিনে আদালত আসলে দুপুর 2টার পর আদালত বসে এবং সেজন্য আমরা অপেক্ষা করছি। এখানে এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে সাধন চন্দ্র মজুমদার তেজগাঁও থানার যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আর বাড্ডা থানার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে কিন্তু আপনি 5 দিনের রিমান্ড আবেদন করেছে। একই সাথে আপনি জানেন যে পল্টন থানার সভাপতি এবং কাউন্সিলর, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তারও রিমান্ড প্রার্থনা করা হয়েছে। মোট 3 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়েছে এবং এখানে আসামিপক্ষের আইনজীবী তারা আমাদেরকে এর মধ্যে বলেছেন যে আসলে তারা জামিন চাইবেন এবং রিমান্ড যেন না হয় সেজন্য তারা আদালতের কাছে প্রার্থনা করবেন, বিচারকের কাছে শুনানি করবেন, সেজন্য তারা অপেক্ষা করছেন। একই সাথে রাষ্ট্রপক্ষের যারা সহায়তাকারী আইনজীবী আছেন তারা আসলে জামিন বিরোধিতা করবেন এবং কেন তারা জামিনে থাকলে তারা আবারও এই হত্যার মতো যে নানা ধরনের নাশকতা, সেই নাশকতায় জড়িয়ে যেতে পারে, আবারও দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, এই দাবি তুলে তারা জামিন আবেদন যেন মঞ্জুর না হয় সে আবেদন তারা করবেন আদালতে। সোহার, রাব্বি, ধন্যবাদ আপনাকে।
জামালপুর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার একটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে হয় এই দুর্ঘটনা। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, ময়মনসিংহগামী ক্রাউন পরিবহনের বাসটি লিংক রোডে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। আহত 7 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাস ও ট্রাকের চালক। দুটি যানই জব্দ করেছে পুলিশ। জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে সদরে যাচ্ছিল অটোরিকশাটি। টিউবওয়েল পাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক। গুরুতর আহত অবস্থায় 4 যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 2 জন। একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামীসহ গ্রেফতারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে। ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে। হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন। ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হাটটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে। ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন। সেখান থেকে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে অপরাধ বলতে যা কিছু বোঝায়। আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51,98,00,000 টাকার বিবরণ দেন। ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়। লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে। যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে, সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে 3 জনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন 2 জন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্র কোথা থেকে উদ্ধার, কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজধানীর মাছের বাজারে চরম অস্বস্তি। যোগান কমার অজুহাতে বেড়েই চলছে দাম। 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 2,000 টাকা। দোকানিদের দাবি রপ্তানি প্রভাব পড়ছে স্থানীয় আড়তে। এদিকে ডিমের দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ডজনে 20 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। অসহনীয় হয়ে পড়েছে মাছের বাজার। একদিকে কমছে যোগান, অন্যদিকে বাড়ছে দাম। আগে থেকেই চড়া দামে থাকা মাছের বাজারে চলতি সপ্তাহে অস্থিরতা আরও বেড়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। মাঝারি আকারের চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। আর নদ নদীর খাল বিলের দেশি মাছের স্বাদ নিতে চাইলে দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি।
ঝড় বৃষ্টি হইতেছে না, জানলা যাইতে পারে না, মাছ একটু কম, মাছের দাম একটু বাড়ছে। এখন দাম বেশি হলেও কিছু করার নেই, খাওয়া তো লাগবে, বাঁচা তো লাগবে। যে এতটুক আয় আছে ওইটার মধ্যেই খেয়ে বেঁচে থাকতে হবে আর কি। অনেকটা ধরাছোঁয়ার বাইরে ইলিশের বাজার, ভরা মৌসুম কিন্তু দাম নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1900 থেকে 2000 টাকার বেশি দামে। 700 থেকে 800 গ্রামের ইলিশের জন্য গুনতে হবে 1500 টাকা। বিক্রেতাদের দাবি, ভারতে রপ্তানির প্রভাব পড়েছে সরবরাহ ও দামে। রপ্তানি করলেই যে দাম মানে কমতো বাড়তো, না করলে এমন যে হবে, বাজার নিয়ন্ত্রণ করাটাই আসল। ইন্ডিয়ায় মাছ না গেলে দাম কম থাকতো, তারা গোড়ার থেকে নিয়ে যাচ্ছে 2100-2200 টাকা রেট দিয়ে, কোনো নাই মানে পুজোই তাদের মাছ লাগবো। সরকারও বাড়াচ্ছে, বিলাকেও বাড়াচ্ছে, র্যাম বাড়াচ্ছে না, তা না হলে মাছ কোথায় যাবে। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ল ডিমের দাম। খুচরা পর্যায়ে প্রতি ডজনে বেড়েছে 20 টাকা। পাইকারিতে প্রতি ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 170, আর খুচরার জন্য দিতে হবে সর্বোচ্চ 180 টাকা পর্যন্ত। খামার এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের। ফুড ব্যান লাগলে কালকে আমরা সিনিয়র সিটিজেন, আমরা যদি না খাই তো উইল ডাই টুমরো। আমাদের উই হ্যাভ টু লিভ টু সি এ বেটার টুমরো। ডিমের দাম আগে ছিল 150 টাকা ডজন, মানে 180 টাকা ডজন। ঠিক আছে, প্রতি ডজনে যদি 30 টাকা বাড়ে তো পাবলিক ডিম খাওয়া লাগবে না। কোনো নিয়ন্ত্রণ নেই বাজার। মানে বাজার মানে রাত্রে একরকম, দিনে একরকম, সকালে একরকম, মানে আরেক সিন্ডিকেট আরম্ভ হয়ে গেছে। নানা ধরনের নানান কথা কইতাছে। একজন কইতাছে যে বন্যার কারণে সব ফার্ম নষ্ট হয়ে গেছে, ডিম সংকট, দাম বেশি। আরেকজন কইতাছে হাতের দাম বেশি। মাছ ডিমের পাশাপাশি দাম বৃদ্ধির তালিকায় আছে মুরগি। লেয়ার মুরগির দাম 300 টাকা কেজিতে স্থির থাকলেও অস্বস্তি আছে ব্রয়লার মুরগির বাজারে। দুদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। 1 কেজির জন্য গুনতে হবে 210 টাকা। মালের কোনো আমদানি নাই, যে ফার্মগুলোতে মাল আসে সেগুলোতে কোনো উৎপন্ন নাই। উৎপন্ন না হওয়াতে মালের আমদানিটা কম, বিধায় একটু দামটা বাড়ছে। 750 টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলার প্রকৃতিতে শরতের শুভ্রতা, মুগ্ধতা। শারদীয় উদযাপনে পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও। সকালে খোলা আকাশের নিচেই ছিল আয়োজন। নাচ গানের মিশেলে বকুলতলা হয়ে ওঠে উৎসব মঞ্চ। ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। দিনব্যাপী আয়োজন, তাই রঙিন সাজে পুরো প্রাঙ্গণ। মোহময়ী শরদের সুর, সাথে মিলেছে তবলার মাদকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় এভাবেই শুরু হয় ছুটির দিনের সকাল। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে চারুকলায় শরৎ উৎসব 1431। শরৎ ঋতুর মুগ্ধতা ছড়িয়ে দিতেই এই আয়োজন। সঙ্গীতের তালে তালে ছিল নাচের মোহনীয় পরিবেশনা। মঞ্চের নিচেই শিল্পীদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ। আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সবাই। আমরা ছোটরা আজকে নাচবো, আমার অনেক ভালো লাগছে। সবাইকে শরতের অনেক 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 শুভেচ্ছা। নাচ করতে আসছি সকালবেলা, আর এইরকম একটা পরিবেশে খুবই ভালো লাগছে। অনেকদিন পর শো হচ্ছে, সবকিছু অফ ছিল, এখন সব মিলে আমাদের দারুণ অনুভূতি। এতদিন পর দেশকে স্বাভাবিক দেখতে পেরে আর এই শরৎকালে এত সুন্দর অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে। ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। বয়সভেদে 2 ভাগে অংশ নেয় ক্ষুদে শিল্পীরা। ক্যানভাসে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে শরতের প্রাণ ও প্রকৃতি। আয়োজকরা বললেন, ইটকাঠের জঞ্জালে ভরা শহরে শরতের দোলা দিতেই এই আয়োজন। আমরা চাই যে বাঙালির যে মলিনতা, কুমণ্ডুকতা অথবা সংকীর্ণতা দূর হোক। এই সাদা মেঘের ভেলা, এই শ্বেত শুভ্র কাশফুল, এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক বাঙালির অন্তরে। নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা প্রকৃতি বান্ধব একটি সমাজ গঠনে তারা এগিয়ে আসতে পারবে। তা আমরা চাই উৎসবগুলোর মধ্য দিয়ে সেই বার্তা দিতে, ধ্বংস নয়, প্রকৃতিকে সুরক্ষা করতে হবে। সময়ের পরিক্রমায় ঋতুর রূপে পরিবর্তন এসেছে। হারিয়ে যাচ্ছে পুরনো সেই পালতোলা নৌকা, সাদা কাশফুলের বিস্তীর্ণ মাঠ। তাই প্রকৃতিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান সংস্কৃতি প্রেমীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।